নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা সবুজ মাঠ। গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। বেলা তখন 8:30। একটা প্রয়োজনীয় কাগজ খুঁজে বার করবার জন্য দিলীপ তার কাগজপত্রের চামড়ার বাক্সটা তোলপাড় করছে। এমন সময়ে অমিতা এসে ঘরে প্রবেশ করল। অপাঙ্গে অমিতাকে একবার দেখে নিয়ে মনে মনে বেশ একটু খুশি হয়ে দিলীপ বললে, এসো অমিতা, বসো। তারপর পুনরায় নূতন উৎসাহে কাগজ অন্বেষণের কার্যে প্রবৃত্ত হল। পাশের একটা চেয়ারে উপবেশন করে অমিতা বললে, তোমাকে অভিনন্দিত করতে এলাম দিলীপদা। অন্বেষণ কার্যে লিপ্ত থেকেই দিলীপ এ কথার উত্তর দিলে। বললে, কেন, চাকরি পেয়েছি বলে? অমিতা বললে, হ্যাঁ, সেই জন্যই। মৃদু হেসে দিলীপ বললে, ব্যবসা করলাম না বাণিজ্য করলাম না, সেই চিরন্তন চাকরির খাতায় নাম লিখিয়ে ভবদীয় অনুগত ভৃত্য হলাম, এর জন্যে আমাকে তিরস্কৃত না করে অভিনন্দিত করতে এসেছ অমিতা? যাই বলো না কেন, আমি কিন্তু তোমার রুচির সুখ্যাতি করতে পারলাম না। এক মুহূর্ত চুপ করে থেকে অমিতা বললে, তবুও আমি তোমাকে অভিনন্দিত করছি। বিলেত থেকে এসে ভারতবর্ষের মাটিতে পা দিতে না দিতে দিন দশেকের মধ্যে একেবারে 1,500 টাকা মাইনে, একে তুমি ভবদীয় অনুগত ভৃত্য বলো? ব্যবসা বাণিজ্যের কথা বলছিলে, কিন্তু শুনছি কলকাতার প্রসিদ্ধ ব্যবসাপতি সুরেশ রায় তোমার সঙ্গে তার মেয়ের বিয়ে দেবার জন্য হেন চেষ্টা চরিত্র নেই যা করছেন না। কাগজপত্র নাড়তে নাড়তে ঈষৎ গভীর স্বরে দিলীপ বললে, সে কথাও শুনেছ? কার কাছে শুনলে? সুরেশ রায়ের অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কস ম্যানেজারের কাছে। মৃদু হেসে অমিতা বললে, তাছাড়া আর কার কাছে শুনব? সুরেশ রায়ের অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কস ম্যানেজার বিমল অমিতার বড় ভাই এবং দিলীপের অন্তরঙ্গ বন্ধু। দিলীপ বললে, চেষ্টা চরিত্রের কথা কীরকম শুনছ শুনি? অমিতা বললে, শুনছি সুরেশ রায়ের আবেদন মঞ্জুর হলে তুমি পাবে 1,050 টাকার যৌতুক, আর অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কস ম্যানেজার ঘটক বিদায় পাবেন চিফ ওয়ার্কস ম্যানেজারের পদ। দুই বন্ধুরই হবে জয় জয়কার। একটু চুপ করে থেকে দিলীপ বললে, সে কথা 100 বার সত্যি, লোভনীয় প্রস্তাব। শুনে পর্যন্ত মনটা সর্বদা কেমন যেন খুশি খুশি হয়ে আছে। ভাবছি কি জানো অমিতা? কি ভাবছ? ভাবছি জিনিসপত্র আর নগদ টাকায় 50,000 টাকা না নিয়ে সব টাকা নগদে নিলেই ভালো হয়। নগদ টাকা যত সহজে সুদ প্রসব করতে পারে, জিনিসপত্র তত সহজে পারে না। তার মানে নগদ টাকা সরাসরি ব্যাংকে জমা দেওয়া চলে, কিন্তু চেয়ার টেবিল ব্যাংকে জমা দিতে হলে প্রথমে তা বিক্রি করে নগদ টাকায় পরিণত করতে হয়। অর্থাৎ? সহসা দিলীপ থেমে গেল। অর্থাৎ বলবার আর সময় হলো না। ব্যস্ত হয়ে সে একটা লম্বা খাম খোলবার অভিপ্রায়ে খামের কাটা মুখের উপর ফুঁ দিতে লাগল। অমিতা বললে, অর্থাৎ কি বললে না? খামের ভিতর থেকে একখণ্ড কাগজ বের করে প্রসন্ন মুখে দিলীপ বললে, অর্থাৎ বেঁচে গিয়েছি, যা খুঁজছিলাম তা পেয়েছি। না পেলে হয়েছিল আর কি, এখনই দেরাজগুলোও হাতড়াতে হতো। অমিতা বললে, তুমি কিন্তু ভারী অগোছালো মানুষ দিলীপদা। দিলীপ বললে, চিরকাল, এ বদ অভ্যেস আর গেল না। দেখো, বরাতক্রমে সুরেশ রায়ের মেয়ে যদি একটু গোছালো প্রকৃতির হয়, তাহলে আবার অগোছালোপনার কতকটা কাটান হতে পারে। অমিতা জিজ্ঞাসা করলে, সুরেশ রায়ের মেয়েকে তোমার পছন্দ হয়েছে? অল্প একটু চিন্তা করে দিলীপ বললে,
তা হবে না কেন? অপছন্দ হবার তো কিছু নেই, একই নামটুকু ছাড়া। অমিতা বললে। কেন? মঞ্জুরিকা তো বেশ আধুনিক নাম। দিলীপ বললে। হোক আধুনিক, একে 4 অক্ষরে, তার ওপর ইঁ জড়িয়ে একটা যুক্তাক্ষর। তুমি ক অক্ষরের নাম পছন্দ করো? আমি পছন্দ করি 3 অক্ষরে নাম। 2 অক্ষরে নেহাত ছোট, আর 4 অক্ষরে একটু বড়। অমিতা বললে। মৃণাল 3 অক্ষরে নাম পছন্দ হয়? দৃঢ়ভাবে মাথা নেড়ে দিলীপ বললে। একেবারেই না, ময়ের ইকার মৃ উচ্চারণ করার মধ্যে বেশ একটু বেগ পেতে হয়। তবেই কীরকম 3 অক্ষরের নাম তোমার পছন্দ? দিলীপ বললে। এই ধরো নমিতা, খাসা নাম, শান্ত, সহজ, মসৃণ, ডাকতে কেমন মিষ্টি লাগে। অমিতা বললে। বিয়ের পরে মঞ্জুরিকা বদলে নমিতা রেখো। সে যথাকালে যা হোক একটা ব্যবস্থা করলেই হবে। উপস্থিত তুমি আমার একটু উপকার করবে অমিতা? সকৌতূহলে অমিতা জিজ্ঞাসা করলে। কি উপকার? আমার এই অত্যন্ত অগোছালো বাক্সটা গুছিয়ে দেবে? অদরকারি কাগজপত্রগুলো ওয়েস্ট পেপার বাস্কেটে নির্বাসন দিয়ে দরকারিগুলো একটু সাজিয়ে রাখা, এই আর কি। অর্থাৎ অফিস আদালতে যাকে ওয়েডিং অফ রেকর্ডস বলে, ঠিক সেই কাজ। তুমি আমার ওয়েডিং অফিসার হবে? অমিতা বললে। এ কাজটা মঞ্জুরিকার জন্যে মুলতুবি থাক না। মৃদু হেসে দিলীপ বললে। সে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এ ধরনের কাজ করবার সুযোগ ভবিষ্যতে বহুবার আমি সৃষ্টি করতে পারব। গোছালো জিনিসকে অতি অল্প সময়ের মধ্যে অগোছালো করে দেবার আশ্চর্য ক্ষমতা প্রচুর পরিমাণে আমার আছে। করবে? ধীরে ধীরে মাথা নেড়ে অমিতা বললে। না দিলীপদা, এ আমি পারবো না। কোন কাগজ তোমার দরকারি আর কোনগুলো অদরকারি তা আমি কেমন করে বুঝব? যেটুকু বুদ্ধি আর বিবেচনা তোমার আছে তাই দিয়েই বুঝবে। যে কাগজগুলো অদরকারি বলে তুমি বাতিল করবে, আমি জানবো সেইগুলোই অদরকারি। আর যেগুলো তুমি দরকারি বলে গুছিয়ে রাখবে, সেগুলোকেই আমি দরকারি বলে মেনে নেব। অমিতা বললে। তাহলে বুঝেছি, তোমার সব কাগজই অদরকারি। অমিতার কথা শুনে ব্যস্ত হয়ে উঠে দিলীপ বললে। না না, সর্বনাশ! বাক্সটা যেন একেবারে উজাড় করে তোমার ওয়েস্ট পেপার বাস্কেটের মধ্যে ঢেলে দিও না। অনেক দরকারি কাগজও ওর মধ্যে আছে। তাহলে আমি শুধু জুতোর মাপ আর বাজারের ফর্দজাতীয় কাগজগুলোকেই অদরকারি সাব্যস্ত করে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলব। অমিতার কথা শুনে প্রসন্ন মুখে দিলীপ বললে। তথাস্তু, তাই করলেই হবে। তারপর বাক্সটা বন্ধ করে চাবি রিং থেকে চাবিটা খুলে অমিতার হাতে দিয়ে বললে। তুমি বাড়ি পৌঁছবার মিনিট 10 মধ্যে রামদিন বাক্সটা নিয়ে গিয়ে তোমাকে দিয়ে আসবে। অমিতা বললে। চাবি আমাকে দিয়ে দিলে বাক্স খোলবার দরকার হবে না তোমার? দরকার হলে অসুবিধে হবে না, আমার কাছে ডুপ্লিকেট চাবি আছে। প্রস্থানোদ্যত হয়ে ফিরে দাঁড়িয়ে অমিতা বললে। আমার বিচার কিন্তু নির্বিচারে গ্রহণ করতে হবে। 16 আনা নির্বিচারে গ্রহণ করব। অমিতা প্রস্থান করলে একটা দেরাজ থেকে দিলীপ একখানা চৌকো খাম বার করলে। একটা পেপার ক্লিপ দিয়ে খামখানা বন্ধ। তারপর ডুপ্লিকেট চাবি দিয়ে চামড়ার বাক্সটা খুলে সেই খামখানা কাগজপত্রের অবিন্যাসের এক জায়গায় গুঁজে রেখে বাক্স বন্ধ করে রামদিনকে দিয়ে বাক্সটা অমিতাদের বাড়ি পাঠিয়ে দিলে। মধ্যাহ্নে আহারাদির পর অমিতা নিজ কক্ষে একান্তে দিলীপের বাক্স খুলে বসল। মনের মধ্যে তার অননুভূতপূর্ব উত্তেজনার মৃদু আমেজ। একজন 1,500 টাকা বেতনের উচ্চ কর্মচারীর কাগজপত্রের ভাগ্য নিরূপণের সে আজ চরম নিয়ন্ত্রী। যে কাগজকে সে অপ্রয়োজনীয় বলে নিন্দিত করবে, সে কাগজ আজ জলে ভাসিয়ে দেওয়া যায়, অথবা আগুনে ছাই করাও চলে। প্রভুর অধিকারের চতুসীমা হতে তার চিরনির্বাসন। যে কাগজকে সে দরকারি বলে সাব্যস্ত করবে, অন্তত উপস্থিত মতো বিলোপের হাত থেকে সে কাগজ বেঁচে গেল।
অমিতা তার দুদিকে দুটো পেপারওয়েট স্থাপন করলে। ডান দিকের পেপারওয়েটের তলায় জমবে দরকারি কাগজপত্র, বাম দিকে অদরকারি, অর্থাৎ ডান দিকে দাক্ষিণ্যের স্বীকৃতি, বাম দিকে বিমুখতার নিদর্শন। প্রথমেই হাতে উঠল লন্ডনের কোনো পুস্তকালয়ের একটা ক্যাশ মেমো। অবিলম্বে অমিতা সেটা বাম কাগজ চাপার তলায় স্থাপিত করলে, অর্থাৎ ক্যাশ মেমো বিতাড়িত হল বাজে কাগজের দ্বীপান্তরে। তারপর উঠল লিডস থেকে লন্ডনে কোনো বন্ধুকে লেখা চিঠির খসড়া। ক্ষণকাল তার উপর চোখ বুলিয়ে নিয়ে অমিতা সেটাকে ডান পেপারওয়েট দিয়ে চাপা দিলে, অর্থাৎ খসড়া লাভ করলে কাজের জিনিসের ছাপ। এইরূপে দরকারি অদরকারি বাছাই হতে হতে বাম পেপারওয়েট যখন দক্ষিণ পেপারওয়েটের চেয়ে ইঞ্চি 7 উঁচু হয়ে উঠেছে, তখন হাতে উঠল সেই ক্লিপ দিয়ে আঁটা খাম। মুহূর্তের জন্য মনের মধ্যে দ্বিধা উপস্থিত হল। অমন বিশেষভাবে বন্ধ করা খামের ভিতরকার বস্তু তার পক্ষে দেখা উচিত হবে কিনা। কিন্তু তখনই মনে হলো, নির্বাচন করার যে অধিকার দিলীপের কাছ থেকে সে পেয়েছে তা অকুণ্ঠ, অবারিত। কোনো প্রকার বিধিনিষেধের দ্বারা তা খণ্ডিত নয়। ক্লিপ খুলে খামের ভিতর থেকে যে বস্তু নির্গত হল তার প্রতি দৃষ্টিপাত করে অমিতার মুখ হয়ে উঠল রঞ্জিত। ললাটে কুঞ্চিত রেখা দেখা দিল। নির্নিমেষ নেত্রে ক্ষণকাল কাগজখানার উপর তাকিয়ে থেকে কেমন যেন তার মনে হতে লাগল, এ ফটো বিবাহিত মেয়ের নিরুদ্বেগ ফটো কিছুতেই নয়। ফটো তোলবার সময়ে এর দৃষ্টিভঙ্গির মধ্যে যে দুর্লক্ষ আকুতি আশ্রয় নিয়েছে তা অবিবাহিত মেয়ের পাত্র স্বীকার করবার আকুতি। ফটোখানার সামনে অথবা পিছন দিকে কোথাও এমন কিছুই লিখিত নেই যা থেকে কার ফটো এবং কবে তোলা তা বোঝা যায়। ফটোগ্রাফখানা খামের মধ্যে পুরে ক্লিপ এঁটে ক্ষণকাল অমিতা নিবিষ্ট মনে কি ভাবলে। তারপর খামখানা দক্ষিণ কাগজ চাপার তলায় দরকারি কাগজের তারায় রাখতে গিয়ে বাম পেপারওয়েটের তলায় চাপা দিলে। অন্যমনস্কভাবে 2-4খানা কাগজপত্র ছাঁটাই বাছাই করতে করতে সহসা মুহূর্তকাল স্তব্ধ হয়ে চিন্তা করে সে বাম পেপারওয়েটের তলা থেকে খামখানা পুনরায় বার করলে। তারপর ফটোর পিছন দিকে সুস্পষ্টাক্ষরে নমিতা লিখে তার পাশে একটি প্রশ্নের চিহ্ন বসিয়ে দিলে। খামের মধ্যে ফটো পুড়ে এবার আর বাম পেপারওয়েটের তলায় না রেখে দক্ষিণ পেপারওয়েটের তলায় স্থাপন করলে। ছাঁটাই বাছাইয়ের কাজ একেবারে শেষ হয়ে গেলে অমিতা নির্বাচিত দরকারি কাগজগুলো কয়েকটা শ্রেণীবিভাগে বিভক্ত করে ফিতা দিয়ে সুচারুভাবে বেঁধে বেঁধে বাক্সের মধ্যে গুছিয়ে রাখলে। বাক্স ফিরিয়ে নিয়ে যাবার জন্য সে রামদিনকে বেলা 5টার সময় আসতে বলেছিল। যথাসময়ে উপস্থিত হয়ে রামদিন বাক্স নিয়ে গেল। সন্ধ্যা তখন 7টা। অমিতাদের বাড়ি উপস্থিত হয়ে দিলীপের প্রথমেই সাক্ষাৎ হল বিনয়ের সঙ্গে। বিনয় অমিতার ছোট ভাই। দিলীপ জিজ্ঞাসা করলে, বিমল কোথায় বিনয়? বিনয় বললে, দাদা এখনো অফিস থেকে ফেরেননি। বিস্মিত কণ্ঠে দিলীপ বললে, এখনো ফেরেনি? মা কোথায়? মেজদির দেওরের অসুখ, মা দেখতে গেছেন। অমিতা কোথায়, সেজদি? এ কথার উত্তর বিনয় না দিয়ে দিলে আর একজন, বললে, সেজদি তোমার পিছনে দাঁড়িয়ে। চকিত হয়ে দিলীপ পিছনে তাকিয়ে দেখে অমিতা নিঃশব্দে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে। দিলীপের কণ্ঠস্বর শুনতে পেয়ে কোনো সময়ে সে অলক্ষিতে দিলীপের পিছনে এসে হাজির হয়েছে বোঝা যায়নি। অমিতা বললে, চলো ঘরে চলো। ঘরে গিয়ে উভয় একটা গোল টেবিলের দুধারে সামনাসামনি দুটো চেয়ারে উপবেশন করলে। কিসের যেন একটা সংকোচবশত অমিতা দিলীপের সঙ্গে চোখাচোখি এড়াবার জন্য নতনেত্রে টেবিলের উপরিস্থিত একটা বইয়ের পাতা উল্টাচ্ছিল। কিন্তু নতনেত্রে থেকেও সে যেন অনুভব করছিল দিলীপ তার দিকে চেয়ে আছে। একবার চোখ তুলতেই সে দেখলে শুধু চেয়েই নেই,
মুখ টিপে টিপে হাসছে। হেসে ফেলে অমিতা বললে, হাসছ যে বড়? দিলীপ বললে, হাসছি তোমার দুর্বলতার কথা মনে করে। কেন, কিসে আমার দুর্বলতা দেখলে? স্মিত মুখে দিলীপ বললে, তোমার নমিতা লেখায়। তারপর ঈষৎ উচ্ছ্বসিত কণ্ঠে বলতে লাগলো, আচ্ছা লিখলেই যখন নমিতা, অত কাছাকাছি যখন গেলে, তখন একেবারে অমিতা লিখে লক্ষ্যভেদ করবার সৎসাহস দেখালে ক্ষতিটা কি হতো? ঈষৎ বিস্মিত কণ্ঠে অমিতা বললে, পরের ফটোয় নিজের নাম লিখব? দিলীপ বললে, আহা, পরের ফটোয় কেন লিখবে? পরের ফটোটা বাতিল করে ফেলে দিয়ে তোমার নিজের একটা ফটোয় অমিতা লিখলে কে তোমাকে দোষ দিত? নিমেষের জন্য দিলীপের প্রতি দৃষ্টিপাত করে আরক্ত স্মিত মুখে অমিতা বললে, মঞ্জরিকা দিত। গভীর স্বরে দিলীপ উত্তর দিলে, সত্যি 50,000 টাকা মাঠে মারা গেল, কিন্তু যে মাঠে মারা গেল সে মাঠ ফুল ফোটা, পাখি ডাকা, সবুজ ঘাসের মাঠ। বলে হাসতে লাগল। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।